আর্জেন্টিনার পেনাল্টি পাওয়া নিয়ে জালাতান ইব্রাহিমোভিচের বিতর্কিত একটি মন্তব্য ভাইরাল হলে তৈরি হয় ব্যাপক বিভ্রান্তি। কিন্তু পরে দেখা যায় দাবিটি সম্পূর্ণ গুজব। সমালোচনা নয়, বরং ম্যাচের শেষে মেসির পারফরমেন্সের প্রশংসা করেছিলেন তিনি। ওদিকে মিশরের প্রতি সহিংস জানিয়ে মরক্কো এক্স বা ক্রস সাইন দেখিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছে এমন একটি ভুয়া দাবিকে ঘিরেও তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। শুধু তাই নয়, ব্রাজিলের কোচের ওপর নেইমারের ক্ষোভ প্রকাশের ভিডিওটিও কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। মিশরের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর বিশ্বকাপে আর্জেন্টিনার পেনাল্টি পাওয়া নিয়ে ইব্রাহিমোভিচের নামে একটি মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তৈরি হয় বিভ্রান্তি। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। তিনি এমন কোনো মন্তব্যই করেননি। ইব্রাহিমোভিচের সামাজিক যোগাযোগ মাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে এ ধরনের বক্তব্যের অস্তিত্ব মেলেনি। বরং ম্যাচ শেষে ইব্রাহিমোভিচ মেসির পারফরমেন্স ও জয়ের ক্ষুধারই প্রশংসা করেছেন। ওদিকে আর্জেন্টিনা মিশর ম্যাচের পর মিশরের প্রতি সংহতি জানিয়ে মরক্কো জাতীয় ফুটবল দল এক্স বা ক্রস সাইন দেখিয়ে পোস্ট করেছে এমন একটি দাবি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে অনুসন্ধানে দেখা যায় মরক্কোর কোনো ভেরিফাইড পেজ থেকে এমন কোনো পোস্ট করা হয়নি। দাবিটির সঙ্গে প্রচারিত মরক্কো দলের খেলোয়াড় ও কোচের ছবিগুলো সাম্প্রতিক নয়, এগুলো গত মার্চে অনুষ্ঠিত ফিফার একটি অনুষ্ঠানে তোলা পুরনো ছবি। আবার আর্জেন্টিনার জয়কে ঘিরে মেসি বিদ্বেষীদের চোখের পানি পান করছি এমন ক্যাপশনে আর্লিং হাল্যান্ডের স্ন্যাপচ্যাট স্টোরির দাবিতে একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে যাচাই করে দেখা যায় হাল্যান্ড এমন কোনো স্টোরি দেননি। তিনি শুধু সাদা পানীয় পান করার একটি ছবি প্রকাশ করেছিলেন। পরে সেটি সম্পাদনা করে ভুয়া লেখা যুক্ত করে এই গুজবটি ছড়ানো হয়েছে। গুজব এখানেই শেষ নয়, আরও আছে। ব্রাজিলের কোচের উপর নেইমারের ক্ষোভ প্রকাশের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে যাচাই করে দেখা যায় ভিডিওটি বাস্তব কোনো ঘটনার নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি করা হয়েছে। মূলধারার কোনো গণমাধ্যমে এ ঘটনার তথ্য মেলেনি। ভিডিওটি প্রথম প্রকাশ করে এআই নির্ভর একটি কন্টেন্ট নির্মাতা অ্যাকাউন্ট এবং এতে এআই প্ল্যাটফর্মের জলছাপও পাওয়া যায়। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল চলমান বিশ্বকাপকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি ভিউ বাড়ানোর অপচেষ্টায় ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটা দেখে নিলাম। আগে জেনেছি আমাদের সাথে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ইসলাম খান। যুক্ত হচ্ছে তার সাথে। আব্দুল ইসলাম খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। প্রথমে যে বিষয়টি জানতে চাই, তরুণ সমাজে যাদেরকে নিয়ে অপতথ্য বা গুজব ছড়িয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি গুজব ছড়িয়েছে আপনার নামে। প্রথমত, আমরা যেমন খেলায় যেমন দেখি কোনো খেলোয়াড়ের নামে যদি কোনো গুজব বা অপতথ্য ছড়ায়, সেটি যেমন তার ব্যক্তিগত জীবনে প্রভাব পড়ে, তার ক্যারিয়ারেও কিন্তু প্রভাব রাখে। ঠিক তেমনি একজন রাজনীতিবিদের নামে যখন কোনো অপতথ্য বা গুজব ছড়ায়, সেটি তো তার নিজের রাজনৈতিক ক্যারিয়ারকেও প্রভাবিত করার কথা। আপনার অভিজ্ঞতা জানতে চাই। এখানে টেলিভিশনে যারা দর্শক বৃন্দ আছে তাদের প্রতি শুভেচ্ছা জানাই। গুজব কিংবা ভুয়া ফটোকার্ড যেটা মহামারী আকার ধারণ করেছে বিগত অনেক সময় ধরেই, বিশেষ করে 5 আগস্টের পরে সেটা আরও বেশি মহামারী ধারণ করেছে। তো গুজব শুধুমাত্র যে রাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে হয় ব্যাপারটা তা না, সমাজের প্রতিটি শ্রেণীর পেশার মানুষের মধ্যে যারা যে আলোচনার কেন্দ্রবিন্দু, যাদেরকে নিয়ে সমাজে যাদের কিছুটা গ্রহণযোগ্যতা আছে কিংবা মানুষ তারা কি বলে সেটার প্রতি আকাঙ্ক্ষা থাকে, কথা শুনতে চায়, তাদেরকে ঘিরেই প্রতিটা সেক্টরেই এই গুজব, অপপ্রচার, মিথ্যা, ভুয়া ফটোকার্ড এগুলো চলমান আছে।
এগুলো এক প্রকার হচ্ছে যে বেধি বলতে পারেন। এটা হচ্ছে যে সমাজের মানুষের মানসিক যে সুস্থতা সেটি ইতিমধ্যেই বাংলাদেশের যে সামাজিক যোগাযোগ মাধ্যম সেটা কিন্তু কেড়ে নিয়েছে, সেটা অস্বীকার করার কোনো সুযোগই নেই। এই যে দেখেন, আজকে আমি আমার অভিজ্ঞতার আলোকে যদি বলি, যখন থেকে ডাকসু নির্বাচনে আমি অংশগ্রহণ করা শুরু করলাম, যখন আমার সংগঠন যখন আমাকে সংগঠনের ভিপি প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করলো, এরপর থেকে এখন আমার যারা বিরোধী পক্ষ আছে আমাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়। এই ৭১ টেলিভিশনই অন্তত হাজার হাজার গুজবের প্রমাণ কিন্তু তারা বের করে নিয়ে এসেছে। প্রতিনিয়ত সারাদিন আমি যা বলি না, আমি যা করি না, আমার অডিয়েন্স এবং আমার যে অপোজিশনের যে অডিয়েন্স, এগুলোকে কানেক্ট করবার জন্য সারাক্ষণ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের মিথ্যা ভুয়া ফটোকার্ড কিন্তু একের পর এক হয়েছে। তো এটা যেমন আমাদের জীবনে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, এটা যেমন সত্য কথা। আমি জানি না বিশ্বের আর কোনো রাষ্ট্রে এই ধরনের প্রচলন আছে কি না। এই যে আজকে খেলোয়াড়দেরকে নিয়ে একটা প্রতিবেদন একটু আগে আমরা দেখলাম যে আপনারা যেটা করলেন, যেটা হচ্ছে যে ওই দেশগুলো, যেই দেশগুলোর খেলোয়াড়দেরকে নিয়ে এই মিথ্যা ভুয়া ফটোকার্ডগুলো বানানো হয়েছে, আমি জানি না সেই দেশে এগুলো পৌঁছে কি না, কিংবা হচ্ছে যে সেই দেশে আমি বিশ্বাস করি ওই দেশ থেকে এগুলো আসে নাই, এগুলো আমাদের বাংলাদেশ থেকেই যে মানে যে দলের ফ্যান ফলোয়ার্স তার অপোজিশনকে টার্গেট করে এই ধরনের মিথ্যা ভুয়া ফটোকার্ডগুলো বানিয়ে ছড়িয়ে দিয়েছে। সেটা দিয়ে খেলোয়াড়রা আজকে ইন্টারন্যাশনাল যে জায়গাতে তারা চলে গিয়েছে, তারা অনেক চাপ মেনটেন করে খেলাটাতে তারা অভ্যস্ত হয়ে গেছে। সুতরাং তাদেরকে আলোচনা সমালোচনা এটা হবে খুব স্বাভাবিক ব্যাপার। আমার মনে হয় না তাদের লেভেলে এই ধরনের ফটোকার্ড তাদের জীবনে গিয়ে ইম্প্যাক্ট ফেলে। কিন্তু বাংলাদেশে যে তাদের যে সাপোর্টাররা আছে, বিভিন্ন দলের সাপোর্টাররা আছে, এগুলো কিন্তু তাদের থেকে এগুলো তৈরি হচ্ছে, অথবা তাদের অপোজিশন থেকে এগুলো তৈরি হচ্ছে। ওই সাপোর্টারদের জন্য অবশ্যই এটা মানসিক বেদনার কারণ কিংবা প্রসারের কারণ। আর আমাদের হচ্ছে যে এই মানে জেনারেশন মানে হচ্ছে যে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম মাতিয়ে রাখবার জন্য বিভিন্ন এই ধরনের ভুয়া ফটোকার্ডগুলো করা হয়। এটা শুধু খেলোয়াড় না, রাজনীতিবিদ না, চলচ্চিত্র থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এক এক সময় এক একজনকে টার্গেট করা হয়। তো এভাবে এটা চলমান আছে। তো সুতরাং বিশ্বের অন্য কোনো রাষ্ট্রের মনে হয় না অন্য কোনো রাষ্ট্রের জনগণ এভাবে মানসিক পীড়াতে ভোগে। বাংলাদেশের যেটা চলমান আছে সেটার জন্য আমি একটু জানতে চাই, এই যে আমরা যদি আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে, ধরেন ডাকসু নির্বাচন থেকে যদি এখন পর্যন্ত আপনার অভিজ্ঞতার কথা যদি আমরা তুলে ধরি, আমরা যদি যে পরিমাণ অপতথ্য বা গুজব আপনার নামে শুধু বেরিয়েছে, সেই সংখ্যাটাই তো অনেক বড়। সেই জায়গা থেকে আপনি কি মনে করেন এই অপতথ্য বা গুজবগুলো আপনার রাজনৈতিক ক্যারিয়ার বা যারা আপনাকে পছন্দ করতো বা যারা আপনার সাধারণ মানুষকে কি আপনার ব্যাপারে তারা কি বিভ্রান্ত করতে সক্ষম হয়েছে, কি মনে করেন? প্রাথমিকভাবে যদি আমি আপনাকে বলি, ৫ আগস্ট পরবর্তী সময়ে হচ্ছে যে মেইনলি আমি ডাকসু নির্বাচনে যখন সংগঠন আমাকে মনোনয়ন করলো, তখনই কিন্তু আমাকে আমার প্রতিপক্ষরা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এই অপপ্রচার এবং অপতথ্যে নেমে পড়ে। তো এখন এটা আমার হচ্ছে যে যারা অডিয়েন্স আছে, একটা সময় তাদেরকে কিন্তু বিভ্রান্ত করতে তারা সফল হয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কারণ আপনি যখন একটা তথ্য যখন ডিউ ইনসাইডার, তারপর ডিউ অবজারভার, এই ধরনের পেজ, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত পেজ, যে পেজগুলোর খুব রিচ বেশি, এই পেজগুলো থেকে যখন একটা তথ্য আমার নামে আপনি ছড়াচ্ছেন যেটা আমি বলি নাই, এবং এইটার তথ্য সূত্র ধরে একসাথে 400, 500, 1000, 2000, 3000, 4000 পেজ থেকে একযোগে একটা মানুষকে যখন নিয়ে আপনি ফটোকার্ড করবেন, তো স্বাভাবিকভাবে মানুষ এটা বিশ্বাস করতে বাধ্য। এটা তো খুব খুব নর্মাল ম্যাটার। এবং এগুলোর শেষ সময়টাতে আমি অনেক বেশি বিভ্রান্তিগুলোর শিকার আমি হয়েছে, এবং আমার যারা অডিয়েন্স তারাও এটার শিকার হয়েছে। তো এখন আমার কথা হচ্ছে, অপপ্রচারের বিরুদ্ধে অপপ্রচার কখনো সমাধান হতে পারে না। তো যার ফলশ্রুতিতে আমার কিন্তু ইনস্ট্যান্ট ওইরকম বট পেজ কিংবা আইডি ছিল না যে আমি আবার তাদের কোনো নেতার নামে মিথ্যা ফটোকার্ড বানিয়ে অনলাইনে ছেড়ে দিব, এরকম পরিস্থিতি কিন্তু আমরা ছিলাম না। সুতরাং আমি আমার জায়গা থেকে ইন্টারিম সরকারের আমলে একটা জিডি করেছিলাম, আইনি লড়াই গিয়েছিলাম, এটার রেজাল্ট একদম শূন্য। এবং লাস্ট সময়টাতে এই কাজগুলো যারা করে গিয়েছে, এখনো পর্যন্ত আমি প্রশাসনিক কোনো সহযোগিতা রাষ্ট্রের কাছ থেকে ইন্টারিমের আমলেও পাইনি। লাস্ট সময়টাতে বিগত সময়ে আমার নামে যে হাজার হাজার ভুয়া মিথ্যা ফটোকার্ড বানিয়ে আমাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার যে অপচেষ্টা চালানো হয়েছে, যে জুলুম করা হয়েছে,
যারা সেটা করেছে আমি নিজেই তাদেরকে খুঁজে বের করতে সক্ষম হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হল থেকে এই কাজগুলো হয়েছে তাদের নাম স্পষ্ট করেছে এবং তাদের যে পক্ষ থেকে হয়েছে তাদের ধরা যায় ওই ব্যক্তিকে টেলিভিশনের সামনে বসিয়ে আমি তার সামনে সেগুলো উপস্থাপন করেছি। এরা এটা ডিনাই করতে পারিনি এবং এই তথ্য প্রমাণ আমি নিজেই খুঁজে বের করেছি, রাষ্ট্রের সহযোগিতা পাইনি। তো এখনো পর্যন্ত বের করার পরে তথ্য প্রমাণ পাওয়ার পরে রাষ্ট্র কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। জনাব আব্দুল ইসলাম খান, আমি একটু বলতে চাই, আপনি বলছিলেন এইসব বিষয়ে আপনি তেমন কোনো আইনি সহযোগিতা পাননি। একটু জানতে চাই এই যে আইনি প্রক্রিয়া সেটা আসলে কি? আমরা সাধারণ মানুষ কিন্তু এখন পর্যন্ত জানেই না যে যদি তার নামে কোনো ধরনের গুজব বা অপতথ্য ছড়ায় তাহলে আসলে কি করতে হবে। আপনি তো এই বিষয়ে অভিজ্ঞ, আসলে কি করণীয় আর কি করেছিলেন, কতটুকু সমাধান পেলেন? সমাধানের জায়গা থেকে আমি যখন ইন্টারিম সরকারের আমলে একটা অথেন্টিক নিউজ পোর্টাল বাংলাদেশ টাইমস, যে নিউজ পোর্টাল সরাসরি শিবিরের যে বটফোর্স যে পেজগুলো যে নিউজ করেছে আমার নামে মিথ্যা ফটোকার্ড বানিয়েছে, সেটাকে সূত্র ধরে এই বাংলাদেশ টাইমস আমার নামে অপপ্রচার চালিয়েছে। এখন আমি ওই সময়টাতে কিন্তু ডিউ ইনসাইডার কারা চালায়, কিভাবে এটাকে হচ্ছে যে সার্কুলেট হচ্ছে এটা সম্পর্কে আমার ধারণা নাই, সুতরাং আমি তো অজ্ঞাত মামলা করতে যেতে পারবো না। কিন্তু যখন বাংলাদেশ টাইমস যখন একটা নির্দিষ্ট অফিস আছে, যাদের একটা ইনস্টিটিউশন, তারা যখন এটাতে জড়ালো তখন কিন্তু আমি এটা আমার নিরাপত্তার জন্য আমি জিডি করেছি শাহবাগ থানায়। পরবর্তীতে কিন্তু ইন্টারিম সরকারের আমলে সেটার কোনো রেজাল্ট আমি পাইনি এবং আমি যখন জিডি করার পরে উল্টা আরো এরা আমার বিরুদ্ধে একদম হচ্ছে আরো বেশি মিথ্যা নোংরায় নেমে পড়লো একদম প্রকাশ্যে, যেটা সাংবাদিকতার কোনো নর্মসেই পড়ে নাই। তো ওই সময়টা যেমন আমি প্রতিকার পাইনি, আর এই সরকারের আমলে যখন আমি যাদেরকে খুঁজে পেয়েছি পরবর্তীতে আমি তাদের বিরুদ্ধে নিজে আইনি কোনো মামলা করতে যাইনি, কারণ এগুলো গোটা জাতির কাছে দৃশ্যমান। শুধু ব্যক্তি আব্দুল ইসলাম খানকে এরা ক্ষতি করে নাই, সুস্থ রাজনৈতিক সংস্কৃতির যে পরিবেশ, সে পরিবেশকে এরা ধ্বংস করে দিয়েছে, তারা অনেক নেতিবাচকভাবে প্রভাবিত করেছে। আব্দুল ইসলাম খান, এই বিষয়টি নিয়ে আমরা আরো বিস্তারিত আলাপ করব। যে পরিস্থিতি আসলে অভিজ্ঞতা আপনার মধ্যে দিয়ে গিয়েছে, আইন শৃঙ্খলা থেকে শুরু করে নানা পদক্ষেপের ক্ষেত্রে আপনি তেমন কোনো সহযোগিতা পাননি। এবার সেই বিষয়টি নিয়ে জানতে চাই, কি মনে হয় কোথায় আসলে আমাদের গলদ রয়ে গেল? আমাদের কি আইনে ফাঁক রয়েছে, নাকি আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা আরো বাড়ানো দরকার? না, সেই জায়গাটা থেকে ইন্টারিম সরকারের আমল থেকে রাষ্ট্র যে ধরনের মবক্রেসি শুরু হয়েছিল সেটার রেশ এখনো কেটে যায়নি। ধরেন যে পেজগুলো থেকে ধরেন দেদার্সে মবক্রেসিটা ছড়ানো হয়, 5 আগস্টের পরে কিন্তু এই পেজগুলোর বিকল্প পেজ নোংরামি করবার জন্য কেউ কিন্তু গড়ে তোলে নাই, যার ফলশ্রুতিতে যখন তাদেরই একটি সাঙ্গপাঙ্গকে যখন সরকার আইনের আশ্রয়ে আনতে যায় তখন মত প্রকাশের স্বাধীনতার নামে নানান ধরনের হচ্ছে যে একটা মক করা হয় অনলাইনে, যে সরকার আবারও মত প্রকাশের স্বাধীনতায় বাধা দিচ্ছে। কিন্তু সরকারকে কট্টরভাবে সবকিছুর উপেক্ষা করে এই নীতি বাস্তবায়ন করতে হবে যে অশ্লীলতা এবং রাষ্ট্রের অস্থিতিশীলতা চর্চা এবং গুজব ছড়ানো আর মত প্রকাশের স্বাধীনতা কখনোই এক হতে পারে না। তো সুতরাং এই জায়গাটাতে আমার যেটা মনে হচ্ছে সেটাকে হয়তোবা সরকারের যে দায়িত্বশীল ব্যক্তিরা আছেন, মন্ত্রণালয়ের তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যারা আছেন, তারা হয়তোবা সেই চেষ্টা করে যাচ্ছেন। তো আমার জায়গা থেকে একজন ভুক্তভোগী হিসেবে পরামর্শ হচ্ছে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পেরেছি যে কোন কোন জায়গাগুলো থেকে সেগুলোর সূচনা হয়েছে। তো শুধুমাত্র এটা কিন্তু সরকারি দলের ক্ষেত্রে নয়, সরকারি দল, বিরোধী দল, অন্যান্য যত সকল স্টেক হোল্ডার আছে, সকল স্টেক হোল্ডাররা বসে একসাথে ঐক্যবদ্ধভাবে সরকারের যে পুলিশ প্রশাসন আছে, হঠাৎ করে কাউকে তুলে আনার প্রয়োজন নাই। তো সে যে অন্যায় করেছে সেটার প্রমাণ আছে, গোটা জাতির সামনে সংবাদ সম্মেলন করা হোক যে হ্যাঁ সে এই অভিযোগে অভিযুক্ত, আমরা তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলাম। তারপর তাকে সেভাবে সকলের সামনে থেকে তাকে হচ্ছে যে আইনের আশ্রয়ে নিয়ে আসতে হবে। হুট করে কাউকে তুলে আনলে কিংবা হচ্ছে ওইভাবে গ্রেফতার করতে গেলে একটা মবক্রেসির শিকার হইতে হয়। তো সরকারকে ওই পদ্ধতি অবলম্বন করে গোটা জাতির উদ্দেশ্যে একটা হচ্ছে যে বার্তা দেওয়া উচিত তথ্য মন্ত্রণালয় থেকে যে এই পরিস্থিতিতে যদি কেউ খুব সমাজে বিষ বাষ্প ছড়ানোর চেষ্টা করে আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব, মিথ্যা মানে আইনের ব্যবস্থা নিতে হবে, সে যেই হোক। তো এটা যদি আনুষ্ঠানিকভাবে ঘোষণার মধ্য দিয়ে হয় এবং হুটহাট করে কাউকে তুলে না আনে এবং ঘোষণা দিয়ে মামলা করার পর
যখন তাকে তুলে আনা হবে তখন আশা করি এটা নিয়ে গোটা জাতি সচেতন হবে এবং গোটা জাতি সরকারকে সহযোগিতা করবে। এবং এই তো সরকারের গেল ওই আমাদের দিকেই হাঁটা আইন উচিত শৃঙ্খলা বলে। পরিস্থিতি এবং সরকারের কি করণীয় সেই বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে আমরা পরামর্শ জানলাম। আরেকটা অংশে আমি একটু যেতে চাই। আমাদের একটা বিশাল জনগোষ্ঠী যার হাতে আমরা ফেসবুক ব্যবহারকারী রয়েছে, ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে, যারা প্রতিনিয়ত এই ধরনের গুজব এবং অপতথ্য তাদের স্মার্টফোনে বা তাদের ডিজিটাল ডিভাইসে দেখছে। এই মানুষগুলোকে আসলে সচেতন করার তত প্রয়োজন এখনই, কারণ তারা প্রতিনিয়ত এখন এআই প্রযুক্তি যে পরিমাণ বেড়েছে সেই অনুযায়ী কিন্তু আসল এবং নকলের ফারাকটা করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। আপনি কি মনে করেন সাধারণ মানুষকে এই বিষয়টা তারা সচেতন এবং এই বিষয়টা নিয়ে আরো জানানো বেশি জরুরি? বিষয়টা নিয়ে এর আগেও ৭১ টেলিভিশনে কথা বলেছি যে আমাদের সরকারের পক্ষ থেকে খুব দ্রুততার সাথে গুজব এবং অপপ্রচার অপতথ্য তো একটা সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে, কারণ মানসিকভাবে কাউকেই কিন্তু শান্তি দিচ্ছে না, কি সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতেছে। সুতরাং দেদার্সের সামাজিক যোগাযোগ মাধ্যমটাকে যেভাবে বিষিয়ে তোলা হয়েছে, তো সেই জায়গা থেকে জনসচেতনামূলক বিভিন্ন হচ্ছে যে আপনার হচ্ছে যে বিভিন্ন বিজ্ঞাপন প্রদান করা, জনসচেতনামূলক বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে ডিজিটাল লিটারেসি অ্যাওয়ারনেস সম্পর্কে আপনার মানে এই ধরনের প্রোগ্রাম চালু করা এবং সরকারের পক্ষ থেকে কঠোর নীতি অবলম্বন করা, ঘোষণা প্রদান করা যে এই ধরনের পরিস্থিতি কিভাবে সরকার তবে জনসচেতনটা অত্যন্ত জরুরি। এই জায়গা থেকে ইতিমধ্যে বাংলাদেশের অনেক মানুষ এই জায়গা থেকে বিশ্বাস করতে শুরু করেছে অনেকটা, যে না এতদিন যেগুলো হয়েছে যে মিথ্যা অনেক তথ্য ছড়িয়েছে, ধীরে ধীরে এগুলোর বিকল্প, যেমন আপনাদের ৭১ টেলিভিশন থেকে শুরু করে কয়েকটা হচ্ছে যে মিথ্যা সত্য যাচাই করবার জন্য কিছু প্রতিষ্ঠান ভূমিকা রাখতেছে, সেই জায়গা থেকে কিছুটা হলেও মনে হচ্ছে যে না এখন মানুষ আস্তে আস্তে কিছুটা সচেতন হওয়া শুরু করেছে, কিন্তু পুরোপুরিভাবে কিন্তু এটা মূলোৎপাটন হয়ে যায় না। এই জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ নিতে হবে, তথ্য মন্ত্রণালয় থেকে উদ্যোগগুলো নিতে হবে, বিভিন্ন আইন বিজ্ঞাপন, স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে সচেতন করা, তাদেরকে এই জায়গা থেকে নিরুৎসাহিত করা, এটা যে বেধি সেভাবে তুলে আনা সমাজের সামনে, তো এই জায়গা থেকে কাজ করার অনেক সুযোগ আছে। তাহলেই হয়তো এই পরিস্থিতি আরো বেশি ইতিবাচক দিকে যাবে। ধন্যবাদ আবিদুল ইসলাম খান, বেশ কিছু তথ্য এবং পরামর্শ আপনার কাছ থেকে পেলাম। ধন্যবাদ আজ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটি একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না, বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। আর থাকুন ৭১-এর সাথে।